নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। গদিচ্যুত হয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে অশান্তির আগুন এখনো নেভার নাম করছে না। চলছে লুটপাট, বিক্ষোভকারীদের তাণ্ডব, আক্রান্ত সংখ্যালঘুরা। যদিও তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস তিনি বিমানবন্দরে নেমেই বলছেন আর এই ধরনের হামলা হবে না, কিন্তু উদ্বিগ্ন ভারত পরিস্থিতির দিকে নজর রাখছে। সংসদে বিবৃতিও দিয়েছেন বিদেশমন্ত্রী। আতঙ্কে দেশ ছেড়ে ভারতে ঢুকতে চাইছেন বহু মানুষ। সতর্ক রয়েছে বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা। এখনো উত্তপ্ত বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে বিবৃতি দেন। ওপার বাংলায় সংখ্যালঘুরা আক্রান্ত, পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। India-Bangladesh relations have been exceptionally close for many decades over many governments. Concern about recent violence and instability there is shared across the political spectrum. বিদেশমন্ত্রীর বক্তব্য থেকেই পরিষ্কার, ওপার বাংলায় বহু মানুষ আতঙ্কে রয়েছেন, সীমান্ত পেরোতে চাইছেন। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে হাসিনার দেশ ছাড়ার পর থেকেই অগ্নিগর্ভ বাংলাদেশ। চলছে লুটপাট, ভাঙচুর। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ টহল বাড়ানো হয়েছে, চলছে কড়া নজরদারি। তবুও প্রাণ ভয়ে ভারতে ঢোকার চেষ্টা করছেন বাংলাদেশের বহু মানুষ। প্রত্যেক বাড়িতে ভীষণ জ্যান্ত মানুষ পুড়িয়ে দিচ্ছে, বাড়িঘর ধরিয়ে দিচ্ছে, জেলখানাতে কয়েদি হতে সব বেরিয়ে গেছে। ভীষণ খারাপ অবস্থা। পাসপোর্টের ভিসাও শেষ, ফুরিয়ে গেছে। আমি আসার জন্য খুব উদ্বেগ, একটা চিন্তা তো থাকে। এরকম দিনের বেলায় বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে। তারপরেও আমার মতো বয়সের মানুষও আমাদের পাড়া আমরা রাত্রিতে পাহারা দিতে হয়েছে, আমার মতো মানুষও লাঠি নিয়ে পাহারা দিতে হয়েছে। মানিকগঞ্জ সীমান্ত পেরোনোর জন্য বহু মানুষ জড়ো হন, জিরো লাইন পার করার চেষ্টা করেন। এদের মধ্যে অন্তত 450টি পরিবার সংখ্যালঘু। বাংলাদেশের পঞ্চগড় জেলার 5টি গ্রামের বাসিন্দা। তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় চান তারা। বিএসএফ আধিকারিকরা তাদের জিরো পয়েন্টেই আটকে দেন। শুরু হয় বোঝানোর কাজ। বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে যোগাযোগ করে বিএসএফ। তাদের নিরাপদ আশ্রয়ে তুলে দেওয়া হয় ওইসব পরিবারকে। সাতক্ষীরার বাসিন্দাদের মুখেও ভয়াবহ অভিজ্ঞতার কথা। বৃহস্পতিবার বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তারা। চোখে মুখে আতঙ্কের ছাপ। মানিকগঞ্জ থেকে সুজিত দে ও ঘোজাডাঙ্গা থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। রয়েছেন বিজেপি নেতা শ্যামপ্রসাদ, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন তৃণমূল নেতা শুভদে সরকার। শুভ, আপনাকেও স্বাগত জানাবো। আমি শ্যামদা আপনার কাছেই আসবো শুরুতে। এই যে পরিস্থিতি, নিঃসন্দেহে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। আজকে সেখানে নতুন তদারকি সরকার, তারা শপথ নেবে, মোহাম্মদ ইউনূস শপথ নেবেন। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের যে পরিস্থিতি, বহু মানুষ তারা সীমান্তে এসে দাঁড়িয়ে রয়েছেন, তারা এই দেশে আসার চেষ্টা করছেন। বিএসএফ করা নজরদারি রাখছে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? দেখুন, এখানে প্রথমেই বলতে হয় যে কেন আমরা ভারতবর্ষে সিএটা আমরা এনেছিলাম, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কেন হয়েছিল, কেন হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা এসেছিল। কারণ মুসলিমদের জন্য 56টি দেশ থাকলেও হিন্দুদের নিজস্ব দেশ বলতে একটি জায়গাও নেই। অন্যান্য দেশে যখনই হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়, তারা কোথায় যাবে? কোনো অন্যান্য দেশ দিতে চায় না। সে কারণেই ভারতবর্ষ আমাদের এখানে হিন্দুদের শরণার্থীদের আমরা ব্যবস্থা করেছিলাম। এই বাংলাদেশের উপরে যখন ভারত 1971 সালে স্বাধীন করে, তারপর থেকে সেখানে গণতন্ত্র রাষ্ট্র থেকে সেকুলার রাষ্ট্র থেকে তারা আবার মুসলিম প্রভাবিত রাষ্ট্র হয়ে গেল। এবং তারপর থেকে হিন্দুদের উপর যে অকথ্য অত্যাচার ক্রমাগত করতে করতে হিন্দুর যে জনসংখ্যা আজ কমতে কমতে সেখানে একদম তলানিতে এসে ঠেকেছে। কেন? কারণ সেখানে ধর্মের জন্য লড়াই, সেই ধর্মের লড়াইয়ে তাদের উপরে আক্রমণ হচ্ছে, বাড়িঘর জ্বালানো হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে প্রকাশ্যে। এটা তাদের মানে খেলায় পরিণত হচ্ছে, খেলা। কিন্তু শ্যামদা, এই যে লড়াই, এই লড়াইটা এখন যে লড়াই হচ্ছে এটা তো ধর্মের লড়াই নয়। শ্যামদা, এখন যে লড়াই হচ্ছে এটা তো ধর্মের লড়াই নয়। এবং
বিএসএফ এর পক্ষ থেকে জানিয়েও দেওয়া হয়েছে যারা এই যে আমার দৃষ্টিতে আপনারা দেখতে তাই মনে সীমান্তে হচ্ছে। এটা সীমান্তে কোনো এসে সময় দাঁড়িয়ে আছেন, কিন্তু বলিনি আমি বলিনি, কোনো সময় সীমান্তে এসে ছাত্র দাঁড়িয়ে আছেন আন্দোলন ছিল না। তারা প্রত্যেকেই যে সংখ্যালঘু সম্প্রদায়ের, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের এমনটা নয়, আর সংখ্যালঘুদের মধ্যে হিন্দু, জৈন, খ্রিস্টান তারাও রয়েছে। যাই হোক, বুঝতে পেরেছি আপনার বক্তব্য। আমি শুভর কাছে আসবো। শুভ, যে কথা শ্যামদা বলছেন যে এই যে সিএ আইন লাগু করার কারণ হিসেবে তারা বলছেন এই যে সেদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন ধর্মীয় কারণে, অর্থাৎ তাদেরকে আশ্রয় দেওয়ার জন্যই এই সিএ আইন লাগু করা। সবার প্রথমে আমি শ্যামবাবুকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে শ্যামবাবু যে সিএ এর কথা বললেন, আমি সবার প্রথমে ওনাকে মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের এখন যা যে পরিস্থিতিটা রয়েছে সেই পরিস্থিতিতে এখন যদি আমাদের কাছে ধর্ম নিয়ে রাজনীতি করা, যেটা বিজেপির বরাবরই স্বভাব, যে ধর্ম নিয়ে, জাত নিয়ে এই যে রাজনীতি করে একটা খণ্ডতা তৈরি করা, সেই বিষয়ের এখন সময় নয়। সবার প্রথমে তাকে এই জিনিসটা বুঝতে হবে। ভারতবর্ষের যেই সময় 1971 সালে যে যখন মুক্তিযুদ্ধের সময় যখন সে ওপার বাংলা থেকে এপার বাংলায় বহু মানুষ এসেছিলেন, সেই সময় কিন্তু ইন্দিরা গান্ধী কিন্তু সম্ভবত প্রধানমন্ত্রী ছিলেন এবং ইন্দিরা গান্ধী কিন্তু পরিস্থিতির উপর নজর রাখে। ইন্দিরা গান্ধী ছুটে যান এবং যথাসাধ্য চেষ্টা করেন যে সেখান থেকে যাতে আমাদের সে বাঙালি হোক বা আমাদের হিন্দু হোক বা মুসলিম হোক, যারা সেখানে সমস্যায় রয়েছে তাদেরকে এপারে নিয়ে এসে তাদেরকে ধীরে ধীরে করে যে তাদের একটা বাসস্থান তৈরি করা, এবং তিনি সেটা কিন্তু দেশের একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি সেটা করতে পেরেছেন এবং তৎকালীন যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনিও কিন্তু সেই বিষয়ে সহযোগিতা করেছিলেন। তা আমার মনে হয় যে এই যে এই সময়টা সিএ কেন হলো না বা করার দরকার ছিল, যে জাতপাতের যে রাজনীতি, এই সময়টা কিন্তু সেই সময় নয়। এখন সেখান থেকে যে পরিণত হয়েছে সেখানে সমস্যা রয়েছে, সেখানে আমি কি বলছি, যেটা বলার চেষ্টা করছি যে এই যে সময়টা, এটা তো বলছেন এখন তো এই বিষয়গুলো তো সময় নয়, এটা নিয়ে সময় না, এখন সময় হচ্ছে, আপনি বলছেন সেই সময়টা এখন নয়। এখন অবশ্যই আমাদের দেখা উচিত যে যারা এই সমস্যায় রয়েছে, আমি বলছি কিভাবে আক্রমণ কারা করছে, তারাও বাঙালি, কিন্তু মনে রাখবেন যারা আক্রমণ করছে তারাও বাঙালি, যারা মারছেন তারাও বাঙালি। না না শ্যামদা প্লিজ, এই জায়গাটা সেন্সিটিভ ইস্যু। শুভ প্লিজ শ্যামদা, বিষয়টা যথেষ্ট সেন্সিটিভ ইস্যু, ফলত কথা বলার সময় আমাদের প্রত্যেকেরই একটু সতর্ক থাকা উচিত। আমি শ্যামদাকে মনে করিয়ে দিতে চাইবো, শ্যামদা, আমরা যে খবর পাচ্ছি সেখানে শুধু যে হিন্দুরাই আক্রান্ত হচ্ছে এমন নয়, বহু মুসলিম ফ্যামিলির লোকজনও আক্রান্ত হচ্ছেন। আমরা দেখেছি যে বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মুর্তাজা, তিনি আক্রান্ত হয়েছেন, তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের বহু নেতা তারাও আক্রান্ত হচ্ছেন, তারা তো কেউ হিন্দু নন, মুসলিম। ফলত বিষয়টাকে হিন্দু মুসলিমের জায়গাতে না দেখে বোধহয় আরেকটু ব্রড ওয়েতে বোধহয় দেখার দরকার রয়েছে, আরেকটু সাবধান হয়ে কথা বলার প্রয়োজন রয়েছে, যেটা আপনার দলও বোধহয় বলেছে। বৃহৎভাবে চিন্তা করছি, দেখুন বৃহৎভাবে চিন্তা করছি। দেখুন ছাত্র আন্দোলন যেটা শুরু হয়েছিল, গোটা সেখান থেকে যে স্লোগানটা উঠেছিল, ভারত যাদের মামা বাড়ি, বাংলাদেশ ছাড়ো তাড়াতাড়ি, এই স্লোগানটা কিসের জন্য ছিল? যারা মুসলিম, বুঝতে হবে এই আন্দোলনের স্লোগানটা কেন ছিল। বিষয়টা ভারত যাদের মামা বাড়ি, বাংলাদেশ ছাড়ো তাড়াতাড়ি, কেন হিন্দুদের আক্রমণ হচ্ছিল সেখানে, এটা আপনারা দেখতে হবে। শুধু দেখুন বাহ্যিক দৃষ্টি দিয়ে শ্যামদা বারবার এটাকে পোলারাইজেশনের জায়গাতে নিয়ে যাবেন না। আমি বিনীত অনুরোধ করছি, জায়গাটা এরকম নয়, সেন্সিটিভ ইস্যু। ভারত সরকার যেখানে কথা বলতে গিয়ে 4 বার নয় 40 বার বোধহয় ভাবছে, হয়তো বিষয়টাকে এভাবে দেখা উচিত নয় যে হিন্দুরা আক্রান্ত হচ্ছে মুসলিমদের হাতে। বিএসএফ বলছে সীমান্তে যারা দাঁড়িয়ে রয়েছেন শয়ে শয়ে মানুষ, তারা যে সবাই হিন্দু সে দেশের সংখ্যালঘু এমনটা নয়, বহু সংখ্যাগুরুরাও তারাও আসতে চাইছেন, তারাও সীমান্তে দাঁড়িয়ে রয়েছেন আসার জন্য হয়তো, কিন্তু তাদেরকে আটকানো হচ্ছে। ফলত এই বিষয়টাকে এভাবে দেখবেন, ওপার বাংলার সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, এটা ফ্যাক্ট। সংখ্যালঘু যারা কেন হচ্ছেন, অবশ্যই যেটা আমরা দেখুন, আমি কোনো পোলারাইজেশন বলছি না, কিন্তু
আপনাকে যেটা সত্য সেটাকেও মানতে হবে। গোটা বিশ্ব দেখছে, আপনাদের বিভিন্ন সংবেদনশীল যারা সংবাদ মাধ্যম আছেন খবর পরিবেশন করছেন, শ্যামবাবু বারবার একটা জায়গাতেই ভুল করছেন যে বারে বারে বলা হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র হিন্দুরা আক্রান্ত নয়, সেখানে মুসলিমদের উপরেও আক্রমণ হয়েছে। আন্দোলন শুধুমাত্র ছাত্র আন্দোলনে নেই, আন্দোলন এখন অন্য কারো হাতে চলে গেছে। যেই সমস্যার কারণে কিন্তু বাংলাদেশে কিন্তু তাদেরকে সমস্যা করতে হচ্ছে। বারবার আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে এটা এখন জাতপাতের আন্দোলন নয়, এই আন্দোলনটা এখন এখন কোনো একটা স্পেসিফিক কোনো একটা জাতির উপরে নেই। এই আন্দোলনটাকে একটা অন্যরকম রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। এই আন্দোলনটা কিন্তু ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই, তার কারণ সেখানে প্রধানমন্ত্রী তিনি তো মুসলিম, আওয়ামী লীগের বড় বড় নেতা তারা মুসলিম, তারা কেন আক্রমণের শ্যামদা এই যে হামলার ঘটনা ঘটছে, এই হামলাটা শুধুমাত্র হিন্দু মুসলিমে আটকে নেই, এই হামলাটা হচ্ছে পুরোপুরি, আমি শ্যামদা সেদেশের মানুষজনই বলছেন, এই যে মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার জয়ী, তিনি বলছেন এই হামলার ঘটনা ঘটছে। শুভ প্লিজ মোহাম্মদ ইউনুস তিনিই বলছেন যে শেখ হাসিনা যে কাজ করে গিয়েছেন তার জন্য এই ধরনের তার একটা বহিঃপ্রকাশ ঘটছে, কোথাও গিয়ে আবেগের বিস্ফোরণ হচ্ছে। হ্যাঁ, সেটা হয়তো সত্যি মেনে নেওয়া যায় না যে ছাত্র আন্দোলন বলে যেটা শুরু হয়েছিল তারপর যে ধ্বংসাত্মক আন্দোলনের দিকে মোড় নিয়েছে সেটা মেনে নেওয়া যায় না। মোহাম্মদ ইউনুস তিনিও বলেছেন যে এই হামলা, এই অশান্তি বন্ধ করতে হবে। ফলত এই জায়গাকে কখনোই আপনি এই হিন্দু মুসলিমে বেঁধে রাখবেন না। সে দেশে প্রধানমন্ত্রী তো হিন্দু নন বা সংখ্যালঘু নন, তার বাড়িতে কিভাবে অত্যাচার চালানো হলো, তার বাড়িতে কিভাবে হামলা চালানো হলো বলুন, ভাঙচুর চালানো হলো। সমর্থন করেছিলেন তারা, এবার ছাত্র আন্দোলন দেখছেন, মহিলাদের অন্তঃবাসনে যারা খেলছে প্রকাশ্যে, তারা কোনোদিন ছাত্র হতে পারে? যারা রাস্তা দাঁড়িয়ে মেরে আমিও এক্সাক্ট সেটাই বলার চেষ্টা করছি যে শ্যামবাবু সেটার বিরোধিতা করা উচিত, সেটা সত্যি বিরোধিতা হওয়া উচিত, সেটা সত্যি বিরোধিতা হওয়া উচিত এবং বিরোধিতা করছে সবাই। সেটার বিরোধিতা হওয়া উচিত এবং তার বিরুদ্ধে আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। শ্যামদা এবং শুভ একটা ছোট্ট বিরতিতে যাবো। সীমাবদ্ধ থাকতে পারে না, বেশ একটা শ্যামদা প্লিজ একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনার সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি শুভ আপনার কাছে আসবো, যেহেতু আপনিও একজন তৃণমূলের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু বাংলাদেশে যে ছাত্র যুবদের যে আন্দোলন দেখা গিয়েছিল এবং যদিও সেই আন্দোলন একটা অন্য রূপ নিয়েছে, কিন্তু তারাই এই কোটার সংস্কার বা কোটার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এই জায়গাটাকে আপনি একজন এই ছাত্র যুব নেতা হিসেবে কিভাবে দেখেন? দেখুন, মানে ছাত্র আন্দোলনটা তো বরাবরই বিগত দিনে আমরাও যখন সিপিআইএম আমাদের রাজ্যে ক্ষমতায় ছিল, আমরা ছাত্র সংগঠন করেছি, আমরাও রাজ্য সরকারের বিভিন্ন তাদের কর্মসূচির বিরুদ্ধে কিন্তু আমরা সেদিন আন্দোলন করেছি এবং এমনও অনেক বিজেপির কেন্দ্রীয় সরকারের অনেক ভ্রান্ত নীতি, অনেক বঞ্চনার বিরুদ্ধে কিন্তু আমাদের ছাত্র যুব আন্দোলন কিন্তু এখনো চলে। কিন্তু দেখুন, ছাত্র আন্দোলনটা সে কোটা সংস্কারের একটা আন্দোলন ছিল, যে একটা সিস্টেমেটিক আন্দোলন, সেটা ছাত্রদের মধ্যে থেকে যখন উঠে আসছিল, সেটা নিয়ে আন্দোলন চলছিল, সেটা পর্যন্ত তো ঠিকই ছিল। কিন্তু যখন সেই আন্দোলনটা একটা অন্যরকম রূপ নেয়, আন্দোলন যখন ধ্বংসাত্মক রূপ নেয়, মানে সরকারি সম্পত্তি নষ্ট করা, রাস্তা বন্ধ করে দেওয়া, যাতায়াত করতে না দেওয়া, মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, এই যে সিস্টেমটা, এই যে আন্দোলনের যে এই যে একটা অন্যরকম রূপরেখা তৈরি হলো, আমার মনে হয় একজন ছাত্র যুব নেতৃত্ব হিসাবে আমি মানে খুব লজ্জিত যে এই ধরনের আন্দোলন কোনোভাবেই সমর্থনযোগ্য না। এর পাশাপাশি আরেকটা বিষয় জানতে চাইবো, যে শ্যামদা বলছিলেন যে সিএএ কেন করা হয়েছিল এবং সেটার গুরুত্বটা কি। আমার বক্তব্য এই যে মানুষগুলো যারা সীমান্তে দাঁড়িয়ে রয়েছেন ওপার বাংলা থেকে এপার বাংলায় আসতে চাইছেন, বিএসএফ তাদেরকে আটকাচ্ছে, কিন্তু শুধু বিএসএফ তো হলে হবে না, রাজ্য পুলিশেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, শাসক দলেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই জায়গাটাকে আপনারা কিভাবে দেখছেন? কারণ আপনাদের বিরুদ্ধে বহু এরকম অভিযোগ রয়েছে।
সিটিজেন অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট, যে আইনটা কিন্তু কেন্দ্রীয় সরকার হ্যাঁ, বলুন। এবং তার পরবর্তীতে কিন্তু তার যে ইমপ্লিমেন্টেশন তার কিন্তু তেমন কোনো ইমপ্লিমেন্টেশন কিন্তু নেই, এবং তেমন কোনো নিয়ম বা কোনো কিছু রাজ্যের কাছে তুলে ধরা হয়। আমরা আসবো, আমরা আপনার কাছে আসবো। দেখুন, দেশের যে বর্ডার, সেই বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু বিএসএফ এর। সেখানে কিন্তু রাজ্য পুলিশের কিন্তু সেখানে কিন্তু এখতিয়ার নেই যে রাজ্য পুলিশ কোন রকম বর্ডারকে সামলাবে। বর্ডার সামলানোর দায়িত্ব হবে আপনার কাছে আসবো আমি, সময় পাবেন প্লিজ। সেটা কিন্তু তাদের দেখা উচিত না। শুভ, আপনাদের বিরুদ্ধে বারবার বিজেপি সহ বাম কংগ্রেসের অভিযোগ থাকে যে ওপার বাংলা থেকে এসে তারা এপার বাংলা বসবাস করছে এবং আপনাদের দলের সম্পদ হয়ে উঠছে এক একজন। এই অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে বারবার উঠেছে, ফলে তো সেই জায়গায় আপনাদের তো এই সময় দাঁড়িয়ে আরেকটু সতর্ক হওয়া উচিত। এটা একটা পুরোপুরি ভ্রান্ত একটা অভিযোগ। তার কারণ যে যখন মানুষ যখন এখানে আসে তখন তাকে ভোটার কার্ড তৈরি করতে হয়, আধার কার্ড তৈরি করতে হয়। এই দুটো সেকশনই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের। আপনাকে সেইগুলো নকল করা কি খুব বড় ব্যাপার সামদা? এটা কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড নকল তো রুখতে পারেনি সেন্ট্রাল বলুন বা স্টেট বলুন, এই নকল করা কি আটকানো গেছে সামদা? তাহলে কেন্দ্র সরকারের সেখানে কেন্দ্রীয় সরকারের আরো সম্পর্ক হওয়া উচিত, যাতে এটা কোনোভাবে নকল না হয়। কারণ আমরা বলছি এটা কোনোদিনও নকল হতে পারে না। প্যান কার্ড সব তৈরি করে দিচ্ছেন। এই জায়গাতেই তো বক্তব্য যে এই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যাই বলুন না কেন, এই কার্ডগুলো যে নকল হচ্ছে এটা আটকানোর দায়িত্ব তো রাজ্য প্রশাসন এবং অতি অবশ্যই কেন্দ্রীয় সরকারেরও একটা দায় রয়েছে। সেখানে বিজেপি সরকার রয়েছে, কেন্দ্রীয় সরকার কি দায় এড়াতে পারে? এগুলো নকল হয়ে যায় কি করে? রাজ্য সরকারই সেখানে দুর্নীতি করছে, রাজ্য সরকারই দুর্নীতি করছে, রাজ্য সরকার অভিযুক্ত, সেখানে পুলিশ প্রশাসন অভিযুক্ত। কেন্দ্রের থেকে এখানে ভোটার কার্ড করা হয় না। তাহলে আরো এখানে সরকার তৈরি করবে, এখানে সরকার তৈরি করে দেবে, সেটাই হবে। যার কাজ হচ্ছে রাজ্য সরকারের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তৈরি হচ্ছে কেন্দ্রীয় সরকার যে পথ দেখাবে সেই পথই কিন্তু রাজ্য সরকার কিন্তু তার এই যে সিস্টেম, সেই সিস্টেম নিয়ে পরিচালনা করবে। আমি বলার চেষ্টা করছি আমার প্রশ্ন আপনার কাছে প্লিজ। আপনি বলছেন রাজ্য প্রশাসনের দায়। অসমে যখন এই অনুপ্রবেশ হয়, যখন অসমে অনুপ্রবেশ হচ্ছে তখন কি অসম সরকারের দায়? তো তখন অসম সরকারের দায়। ত্রিপুরাতে যখন হয় তখন তার সিস্টেম কি থাকে? অসমে অবশ্যই যেখানে অনুপ্রবেশ ঘটবে সেখানে তার দায় হবে। আসামে তো অনুপ্রবেশ ঘটেছিল, আসামে যে ছাত্র আন্দোলন হয়েছিল, এই এনআরসি বিজেপির নামে চালানো হচ্ছে। এনআরসি বিজেপিতে এখনো অসম ত্রিপুরাতে অনুপ্রবেশ হয় না, আন্দোলন করেছিল তারা। অসম ত্রিপুরাতে অনুপ্রবেশ হয় না, পুরোপুরি বন্ধ করা গেছে, অনুপ্রবেশ পুরোপুরি আটকানো গেছে। অনুপ্রবেশ একেবারেই নেই। না, অনুপ্রবেশ বন্ধ হবে, অবশ্যই করতে হবে। কবে হবে? কবে হবে? বিএসএফ তো রয়েছে, এইখানেই তো বিএসএফ এর দায়িত্ব। বর্ডার সিকিউরিটি ফোর্স তাহলে করছেটা কি? সেখানেই তো তাদের দায়িত্ব। বর্ডার দিয়ে কিভাবে করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি জলপাইগুড়ি সীমানা নিয়ে আপনাকে বলছি, বিস্তীর্ণ এলাকা ফাঁকা রয়েছে, কাটা তারে বেড়া দেওয়া যাচ্ছে না। কেন দেওয়া যাচ্ছে? কেন শুধুমাত্র জলপাইগুড়ি নয়, কোচবিহারেও বিস্তীর্ণ এলাকা রয়েছে যেখানে কাটাতারে বেড়া নেই, দেওয়া যাচ্ছে না কেন? শ্যামদা, সেই জায়গায় বর্ডার দেওয়া যাচ্ছে না কেন? উত্তরবঙ্গের আপনি কি মনে করছেন পশ্চিমবঙ্গের সরকারে যারা আছেন তারা কেন বলছেন এখানে বর্ডার দিন? কেন্দ্র সরকার চাইছে, রাজ্য সরকার সেখানে সহযোগিতা করছে না। এই প্রশ্নটা মুখ্যমন্ত্রীকে করুন। আমি চাইবো আমাদের আজকে আর সময় নেই, সময় শেষ। আমাদের দুজনকে ধন্যবাদ জানাবো, শ্যামপ্রসাদ এবং শুভদে সরকার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আজকে আর সময় নেই।
নারদ আজ এখানেই শেষ করতে হবে। তবে নিঃসন্দেহে গোটা পরিস্থিতির দিকে ভারত সরকার নজর রাখছে এবং আমাদেরও কথা বলার সময় বোধহয় প্রত্যেকটি রাজনৈতিক দলেরই কথা বলার সময় আরেকটু সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, সেভাবেই তাদেরকে বক্তব্য রাখা উচিত। আমরা গোটা পরিস্থিতিকে নজর রাখবো, যে আশা করব দ্রুতই বাংলাদেশে শান্তি ফিরে আসবে। আজকের মতো নারদ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7 দিন।